আমি ঘুমিয়ে আছি, কিন্তু ঘুমের মধ্যে আমার মনে হলো কেউ আমার খুব কাছে বসে আছে, আমাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। আমার কেমন জানি ফিল হতে লাগলো। আমি চোখ খুলে ফেললাম, উঠে গিয়ে লাইট জ্বালালাম। দেখলাম ঘরে কেউ নেই। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 3টা বাজে। আর ঘুমাতে পারলাম না। আমি আমার ল্যাপটপে ভ্যাম্পায়ার লাভ স্টোরি দেখতে লাগলাম। আমি ভ্যাম্পায়ারদের খুবই পছন্দ করি। এক কথায় বলতে গেলে আমি একজন ভ্যাম্পায়ার লাভার। কিন্তু আজ কেমন জানি ভালো লাগছে না। আমি গিয়ে বারান্দায় দাঁড়ালাম। এই শীতের রাতে আমি বারান্দায় গিয়ে দাঁড়ালাম, কিন্তু আমার মনে হচ্ছে কেউ আমাকে দেখছে। এসব ভাবতে ভাবতে আজান দিয়ে দিল। আমি গিয়ে নামাজ পড়ে নিলাম। আমি ফারিয়া সিদ্দিকের সৃষ্টি। আমি কিছুদিন আগে লন্ডন থেকে বাংলাদেশে এসে এখানে একটা নামকরা ভার্সিটিতে ভর্তি হয়েছি। আমার পরিবার বলতে আমার 2 ভাই আর আমি। আমার 2 ভাই ছাড়া আর কেউ নেই। আমার মা বাবা ছোটবেলায় মারা গেছে। তারপরে আমার 2 ভাই আমাকে নিয়ে লন্ডনে চলে যায়। আমার ভাইয়ারা লন্ডনে নামকরা বিজনেসম্যান। আমি ওখানে পড়াশোনা করতাম, কিন্তু একটা খুবই জরুরি কাজে আমাকে বাংলাদেশে এসে এখানে ভর্তি হতে হলো। আমার ভাইয়ারা কিছুতে আমাকে আসতে দিতে চায়নি। আমার ভাইয়াদের জান আমি আমি ওদেরকে অনেক কষ্টে রাজি করিয়েছি, তাও দিত না। যদি না আমার সাথে আমার 2 ফ্রেন্ড না আসতো। কিন্তু তারা বাংলাদেশে আসার আগের দিনে অসুস্থ হয়ে যায়, তাই আমাকে একা আসতে হলো ভাইয়াদের অনেক শর্ত নিয়ে। যাই হোক, আমি দেখতে মাশাল্লাহ। আমার উচ্চতা 5 ফুট 6। দেখতে একদম সাদা। আমি খুবই জেদি আর প্রতিবাদী, রাগীও বটে। ওজনও বেশি না, 50 কেজি। আমি বাংলাদেশে একা এসেছি। এখানে আসার আগে ভাইয়ারা আমার জন্য একটা বাড়ি কিনে দিয়েছে। সেই বাড়িতে আমি একাই থাকি, আর বাড়ির চারপাশে বডিগার্ড সার্ভেন্টের অভাব নেই বাড়িতে। যাই হোক, আমি এখন ভার্সিটিতে যাওয়ার জন্য রেডি হচ্ছি। আজ আমার ভার্সিটির প্রথম দিন। ভাবলাম আজকে একটু সাদাসিধা সেজে যাওয়া যাক, তাই আমি একটা ঢিলাঢালা 3 পিস পরলাম। চুলগুলো বেনি করলাম আর চোখে বড় একটা চশমা পরলাম। দেখলাম একদম বোকা বোকা লাগছে। নিজেকে দেখে নিজে হেসে দিলাম। আমি রেডি। সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে দেখলাম সবাই আমার দিকে তাকিয়ে আছে অবাক হয়ে। আমি একটু মুচকি হেসে রাহিম চাচাকে বললাম, চাচা আমি আজকে গাড়ি ছাড়া যাব। চাচা বলল, সাহেবরা শুনলে আমাকেও চাকরি চইল্লে যাইব। আমি বললাম, আহ চাচা, আমি ভাইয়াদেরকে বুঝিয়ে বলবো। চাচাকে আমি আর কিছু বলার সুযোগ না দিয়ে খেয়ে বের হয়ে পড়লাম। আমি ভার্সিটির গেটে দাঁড়িয়ে আছি। ঢুকে কিছু দূর হাঁটার পর মাঠের মধ্য দিয়ে যাওয়ার সময় একদল ছেলে মেয়ে আমাকে ডাক দিল। আমি তাকালাম। আমি বললাম, মনে হচ্ছে র্যাগ খাবো, মনে মনে বললাম। আমি ওদের কাছে গেলাম। দেখলাম ওরা 2টা মেয়ে আর বাকি 4টি ছেলে। আমি সামনে যেতে দেখলাম ওরা ওদের মতো কথা বলে যাচ্ছে। মনে হচ্ছে যেন ওরা আমাকে ডাকেইনি। আমিও আর কিছু বললাম না, কিন্তু আমি এতক্ষণ তাদের কথাবার্তা শুনে বুঝতে পারলাম মেয়ে 2টার নাম নীলা আর রিধি, আর ছেলেগুলোর নাম অনিল, সাদ, রাজ, আকাশ। আমি ওদের সামনে দাঁড়িয়ে আছি পাক্কা 10 মিনিট। এবার আমি বিরক্ত হয়ে বললাম, দেখুন ভাইয়ারা, আমার ক্লাস আছে, কোনো দরকার থাকলে বলতে পারেন। আকাশ বলল, এই মেয়ে, ঠিক করে কথা বলো। সিনিয়রদের সাথে কীভাবে কথা বলতে হয় জানো না? আমি বললাম, ও আচ্ছা, সরি। হৃদি বলল, কিসের সরি? তোমাকে এখন এর জন্য শাস্তি পেতে হবে। হৃদির কথাতে বাকিরাও সম্মতি জানালো। আমি অবাক হলাম না, কারণ আমি জানতাম এমনই হবে। নীলা বলল, শাস্তি পাওয়ার আগে এটা বলো যে তুমি ভার্সিটিতে ভর্তি হলে কিভাবে? দেখে তো মনে হচ্ছে গরিব ঘর থেকে উঠে এসেছো। একথা বলেই সবাই হাসতে শুরু করলো। হৃদি বলল, তোমাকে কী শাস্তি দেওয়া যায় বলো তো? অনিল বলল, এই নাও, এই গোলাপটা ধরো। একটু পরে দেখবা যে একটা ছেলে কালো কালার বাইকে করে গেটে দিয়ে ঢুকছে, তাকে গিয়ে প্রপোজ করবা। হৃদয় বলল, আরে কি বলিস, এই ভার্সিটির ক্রাশ বয়কে এই মেয়েটা প্রপোজ করবে? সাদ বলল, আরে এখানেই তো আমরা মজা পাবো। এই বলে ওরা সবাই একটা শয়তানি হাসি দিল। হঠাৎ দেখলাম একটা ছেলে কালো কালারের জ্যাকেট, কালো কালারের প্যান্ট, কালো কালারের শু পরে একটা কালো কালারের R15 চালিয়ে গেট দিয়ে ঢুকলো। রাজ বলল, যাও গিয়ে সবার সামনে প্রপোজ করো। আমি অসহায় ফেস করে ওদের দিকে তাকাই, তারপর আস্তে আস্তে ছেলেটার দিকে এগিয়ে যাই। ছেলেটা বাইক থেকে নামতে আমি তার সামনে গিয়ে দাঁড়াই। আমি বললাম, আই লাভ ইউ, চোখ বন্ধ করে। চোখ খুলে দেখি ছেলেটা মাথার হেলমেট খুলে আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে। ছেলেটা বলল, হাউ ডেয়ার ইউ। আমি কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে আছি। ছেলেটি বলল, নিজেকে একবার আয়নায় দেখেছো গাইয়া ভূত? আর তুমি এসেছো আমাকে, মানে এই ভার্সিটির ক্রাশকে প্রপোজ করতে? তোমার সাহস তো কম না। মাঠের সবাই আমাকে দেখে হাসতে লাগলো, আর রীতিরা বসে বসে মজা নিতে লাগলো। আমি জানতাম এমন কিছুই হবে, তাই আমি এবার কিছুটা দূরে গিয়ে ছেলেটাকে ভালো করে দেখতে লাগলাম।
ছেলেটা বলে, এই যে চশমাওয়ালা গাইয়ে ভূত, আমার মতো ছেলে আর দেখো নাই, সেটা বুঝতে পারছি, কিন্তু আমার কথা হচ্ছে তোমার মতো গাইয়ে ভূত আমাদের এই ভার্সিটিতে এলো কিভাবে? আমি বললাম, শুনুন মিস্টার হোয়াট এভার, আমি আপনাকে নিজের ইচ্ছা মতো প্রপোজ করতে আসি নাই। ওই যে দেখছেন একদল ভেড়ার পাল বসে আছে এদিকে দেখিয়ে, ওরাই আমাকে বলেছিল আপনাকে প্রপোজ করতে। আর হ্যাঁ, নিজেকে নিজে হিরো বাবা বন্ধ করুন। ছেলেটা আমার দিকে রক্ত চোখ করিয়ে তাকিয়ে আছে, তার ফর্সা মুখ লাল রং ধারণ করেছে। ছেলেটা বলল, তোমার সাহস কী করে হয় আমার সাথে এইভাবে কথা বলার? এই কথা বলে ঠাস করে একটা থাপ্পড় মারলো। আমি এইটার জন্য প্রস্তুত না থাকায় নিচে পড়ে গেলাম। এই অবস্থা দেখে মাঠের সবাই হা করে দাঁড়িয়ে দেখতে লাগলো। হৃদয়ের সবাই দৌড়ে এলো, কারণ তারা ছেলেটার রাগ সম্পর্কে মনে হয় জানে। হৃদি বলল, কুল রুদ্র, শান্ত হ। আকাশ বলল, হৃদি তোরা রুদ্রকে নিয়ে যা, আমি দেখছি। আমি এতক্ষণ চুপ করে নিচে পড়েছিলাম। আমি আমার রাগকে কন্ট্রোল করার চেষ্টা করছিলাম, কিন্তু পারলাম না। আমি এবার উঠে দাঁড়ালাম। আমি কিছু না বলে রুদ্রের সামনে গেলাম, গিয়ে মুচকি হাসলাম, আর তারপরে তার পাশে থাকা হৃদিকে আর সাদকে ঠাস করে দুটো থাপ্পড় মারলাম। আমি বললাম, এই থাপ্পড়গুলো হচ্ছে আমাকে র্যাগ দেওয়ার জন্য। হৃদি আর সাদ আমার দিকে রাগীভাবে তাকিয়ে আছে। তারা কিছু বলতে যাবে তার আগে আমি আরও জোরে রুদ্রের গালে থাপ্পড় লাগালাম। তারপর তাদের কিছু বলার সুযোগ না দিয়ে আমি চলে আসলাম। আসুন এবার রুদ্র সম্পর্কে, মানে গল্পের হিরো সম্পর্কে কিছু জানা যাক। রুদ্র খান বাবা মায়ের একমাত্র ছেলে। তার একটা বোন আছে, উচ্চতা 6 ফুট 2, গায়ের রং হলুদ সাদা, চাপ দাঁড়িয়ে আছে, চুলগুলো স্পাইক করা, 6 প্যাক বডি আছে। তার বাবা ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের হেড। তার বাবার দেশ বিদেশি বিজনেসও আছে, বলতে গেলে নাম করা বিজনেসম্যান তার বাবা। তার রুদ্র সাহেব ইউনিভার্সিটিতে MBA কমপ্লিট করছে। আমি আমার ক্লাসে চলে এসেছি। রুদ্র এই ঘটনার পর নাকি বাসায় চলে যায়। রুদ্র বাসায় ঢুকে কারোর সাথে কোনো কথা না বলে নিজের রুমে চলে গেল। রুদ্রের মা কথা খান কি পেছন থেকে কতবার ডাকলো, কিন্তু রুদ্র শুনলো না। নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। কথা বলল, কি হলো ছেলেটার? কিছুক্ষণ পর রুদ্রের রুম থেকে ভাঙচুরের আওয়াজ আসতে লাগলো। এমন সময় রুদ্রের বাবা নিহাল খান বাড়িতে এলো। নিহাল খান বলল, কি হয়েছে? কথা খান বলল, বুঝতে পারছি না। ভার্সিটি থেকে তাড়াতাড়ি চলে আসলো। তারপর কোনো কথা না বলে রুমে গিয়ে দরজা বন্ধ করে ভাঙচুর করতে লাগলো। অন্যদিকে রুদ্র বলল, তোমার সাহস কী করে হলো মিস আমার গায়ে হাত তোলার? এই জন্যই তো তোমাকে শাস্তি পেতেই হবে। হাতের কাছে ফুলের টপটা আছাড় মেরে নিহাল খান আর কথা খান রুদ্রের রুমের দরজায় ধাক্কাতে লাগলো। নিহাল বলল, রুদ্র বাবা দরজা খোল। কথা বলল, দরজা খোল বাবা। রুদ্র এসে দরজা খুলে দিল। নিহাল আর কথা ঘরে ঢুকলো। নিহাল বলল, কি হয়েছে বাবা, ঘরের এই অবস্থা কেন? কথা বলল, কী রে কথা বলছিস না কেন? রুদ্র বলল, মা বাবা কিছু হয়নি। মা দাদুভাই কই? কথা বলল, বাগানে আছে। রুদ্র আর কোনো কথা না বলে বাগানে চলে গেল। বাগানে গিয়ে দেখে তার দাদুভাই দোলনায় বসে আছে। রুদ্র গিয়ে তার দাদুভাইয়ের পাশে বসলো। রুদ্রের দাদুভাইয়ের নাম আরমান খান। দাদুভাই বলল, কি হয়েছে রুদ্রবাবুর? রুদ্র তার দাদুভাইকে খুব ভালোবাসে আর সম্মান করে। দাদুভাই বলল, কি হয়েছে বলবি তো? তারপর রুদ্র ভার্সিটিতে ঘটা সব কাহিনী বলল। রুদ্রের দাদুভাই মুচকি এসে বলল, বাহ, মেয়েটার তো সাহস আছে। রুদ্র বলল, ওকে এর জন্য শাস্তি পেতেই হবে। তারপর রুদ্র বাগান থেকে চলে গেল, আর রুদ্রের দাদুভাই কি যেন ভেবে মুচকি হাসি দিল। দাদুভাই বলল, ও মেয়েই পারবে আমার এই পাগলকে শান্ত করতে। অন্যদিকে আমি ক্লাস শেষে বাড়িতে চলে এসেছি। এসে দেখি সার্ভেন্টরা সবাই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আমি বললাম, কি হয়েছে, সবাই এভাবে দাঁড়িয়ে আছো কেন? রহিম চাচা বলল, নাও তোমার ভাইয়ারার লগে কথা কও। আমি বললাম, দাও। আমি ভাইয়ার সাথে কথা বলার জন্য গেলাম। আমি বললাম, হ্যালো ভাইয়া। বড় ভাইয়া বলল, তুমি আজকে গাড়ি ছাড়া ভার্সিটিতে গিয়েছো কেন? বড় ভাইয়া যখন খুব বেশি রেগে যায় তখন আমাকে তুমি করে বলে। আমি বললাম, আসলে ভাইয়া আর হবে না, আজকে লাস্ট, প্লিজ তুমি আর রাগ করো না প্লিজ। আর ছোটো ভাইয়াকে এই ব্যাপারে কিছু বলো না প্লিজ, তাহলে আজকে আমাকে লন্ডনে নিয়ে যাবে প্লিজ ভাইয়া। বড় ভাইয়া বলল, আজকে লাস্ট।
আমি আর কোনোদিন যদি শুনি তাহলে তোকে সাথে সাথে আমি লন্ডন নিয়ে আসবো। আর শোন, 1 সপ্তাহ মধ্যে জন আর বিশাল যাবে। আমি বললাম, ওকে ভাইয়া, আই লাভ ইউ। বড় ভাইয়া বলল, আই লাভ ইউ টু। এই বলে ভাইয়া কল রেখে দিল। এবার আমার 2 ভাই সম্পর্কে কিছু জানা যাক। বড় ভাইয়া, আমার বড় ভাইয়ের নাম ফারদিন সিদ্দিকী শুদ্ধ, লন্ডনের নামকরা বিজনেসম্যানদের মধ্যে একজন। বয়স 28, উচ্চতা 6 ফুটে, দেখতে স্মার্ট, হ্যান্ডসাম, ড্যাশিং, একদম হিরোর মতো। গায়ের রং আমার মতো একদম সাদা। আমার ভাইয়া শান্ত স্বভাবের জেদি মানুষ। ছোট ভাইয়া হলো নাম ফারহান সিদ্দিকী স্রোত। ছোট ভাইয়াও লন্ডনে নামকরা বিজনেসম্যান। খুব অল্প বয়সে ভাইয়া অনেক সুনাম কামিয়েছে। বয়স 27, উচ্চতা 6 ফুট 2, মুখে চাপদাড়ি আছে। ভাইয়া লাল সাদা, কিন্তু আমার ছোট ভাইয়া অনেক বদমেজাজি, রাগী, জেদি। আমার 2 ভাইয়ার জান প্রাণ কলিজার টুকরো হচ্ছে আমি। আমার 2 ভাই আমাকে খুব ভালোবাসে, আমার গায়ে একটু আঁচ লাগতে দেয় না। কষ্ট কী জিনিস আমি কখনো বুঝি নেই, কিন্তু আমার 2 ভাইয়া আমাকে মানুষকে মানুষ ভাবতে শিখিয়েছে, মানুষকে সম্মান করতে শিখিয়েছে। আমাদের মধ্যে কখনো অহংকার জিনিসটা ছিল না, আর কোনোদিন আসবেও না। আমার 2 ভাই আমাকে মানুষকে সাহায্য করতে শিখিয়েছে, আমাকে তারা মানবিকতা শিখিয়েছে। বলতে গেলে আমার 2 ভাই আমাকে সব ভালো কাজ করতে শিখিয়েছে। এবার গল্পে আসা যাক। আমি রাতে খেয়ে দিয়ে শুয়ে আছি, এমন সময় ছোট ভাইয়া কল দিল। আমি বললাম, কেমন আছো ভাইয়া? ছোট ভাইয়া বলল, ভালো আছি, তুই কেমন আছিস মিষ্টি? আমি বললাম, ভালো আছি। ছোট ভাইয়া বলল, কোনো সমস্যা হচ্ছে না তো? সমস্যা হলে আমি আরও কিছু সার্ভেন্ট রাখি। আমি বললাম, আহ ভাইয়া, তুমিও না, আমি একা একজনের জন্য এত মানুষের দরকার নেই, আর এত চিন্তা করো না। ছোট ভাইয়া বলল, নিজের খেয়াল রাখিস। আচ্ছা আমি রাখছি, একটা মিটিং আছে। আমি বললাম, ওকে বাই। কল রেখে আমি শুয়ে পড়লাম। রাত 2:30, একটা কালো হুডি পরা লোক হেঁটে যাচ্ছে রাস্তা দিয়ে। ঠিক তখনই তার সামনে একটা কুকুর চলে আসলো। কুকুরটাকে দেখে লোকটার চোখগুলো লাল হয়ে গেল। সে কুকুরটাকে ধরে তার লম্বা লম্বা দাঁত দিয়ে কুকুরের শরীরের সব রক্ত খেয়ে কুকুরটাকে ফেলে চলে গেল। রাত 3:30, আমি ঘুমিয়ে আছি, কিন্তু আমার মনে হলো আজকেও কেউ আমাকে দেখছে। শুধু দেখছে না, আমার খুব কাছেই বসে আছে। হঠাৎ আমার পেটে ঠান্ডা অনুভূতি হতে লাগলো। আমার মনে হচ্ছে কেউ আমাকে জড়িয়ে ধরে আছে খুব শক্ত করে। আমি চোখ খুলতে চাচ্ছি কিন্তু পারছি না। তখনই লোকটা আমার কানের কাছে এসে বলল, এত লাফাচ্ছ কেন? চুপচাপ ঘুমা, না হলে তোমার খবর আছে। আমি তবুও নড়তে লাগলাম। এবার লোকটা আমার গাড়ে একটা কামড় দিয়ে দিল। আমি আহ করে উঠলাম, কিন্তু কোনো কথা বলতে পারছিলাম না। লোকটি বলল, দেখো জান পাখি, আমি কিন্তু তোমার জন্য ঘুমাতে পারছি না। তুমি যদি আর একবার এমন করো তাহলে আমি আরও জোরে কামড় দেব। আমি আর কিছু বললাম না, আমিও লোকটার বুকে ঘুমিয়ে গেলাম। কেন জানি খুব শান্তি লাগলো, তাই ঘুমিয়ে গেলাম। আমি ঘুমাতেই লোকটা আমার দিকে তাকিয়ে মুচকি হাসলো। তারপর আমার গলায় যে জায়গায় কামড় দিয়েছে ওই জায়গায় চুমু দিয়ে উঠে চলে গেল। সকালে আমি ঘুম থেকে উঠতে উঠতে 8টা বেজে গেল। আমি উঠে ওয়াশরুমে যাব, ঠিক তখনই আমার কালকের রাতের কথা মনে পড়ে যায়। আমি বললাম, কালকের কাহিনীটা কি সত্যি ছিল নাকি স্বপ্ন ছিল? ঠিক তখনই আমার মনে পড়ে যায় কালকের কামড়ের কথা। আমি তাড়াতাড়ি গিয়ে আয়নার সামনে গিয়ে আমার গলা দেখি, কিন্তু না, কোনো ক্ষত তো নেই। তাহলে কি সব স্বপ্ন ছিল? আমি আর কিছু না ভেবে ওয়াশরুমে গেলাম। আমি ফ্রেশ হয়ে এসে ভার্সিটির জন্য রেডি হতে লাগলাম। আজকে আমি আমার আসল লুকে যাব, তাই একটা কালো প্যান্ট, কফি কালারের শার্ট আর কালো কালারের লেদারের জ্যাকেট নিলাম। চুলগুলো এক সাইডে সিধা করে বেনি করে সামনে নিয়ে আসলাম। চোখে কাজল, হাতে রোলেক্সের ঘড়ি, পায়ে কালো কালো কালারের স্পোর্টস শু। আমি রেডি হয়ে নিচে যেতেই রহিম চাচা আমাকে বলল, আম্মা, তোমার ভাইয়ারা তোমার জন্য স্পোর্টস কার স্পেশালভাবে অর্ডার দিয়ে বানাইছে, তোমার ওইটা নিয়ে যাইতে কইছে। আমি বললাম,
ওকে মেরি চাচা। এই বলে খেয়ে আমি খেয়ে গাড়ি নিয়ে বের হয়ে গেলাম। আমি গাড়ি নিজে ড্রাইভ করছি ইউনিভার্সিটি। আমি গাড়ি নিয়ে ঢুকতেই সবাই আমার দিকে হা করে তাকিয়ে আছে। আমি ফুল স্পিডে গাড়ি গেট দিয়ে ঢুকিয়ে একদম পার্কিং সাইডে নিয়ে পার্ক করে নিলাম। গাড়ি থেকে বের হতে দেখি হৃদিরা সবাই আমার দিকে হা করে তাকিয়ে আছে। আমি ওদেরকে দেখে বাঁকা হাসলাম। হৃদি বলল, ও কি কালকে সেই গাইয়ে মেয়ে? আকাশ বলল, আমার মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি। সাদ বলল, এই মেয়েকে তো আমি ছাড়বো না। অনিল বলল, যাই বল, মেয়েটা কিন্তু হেভি সাহস মাইরে রুদ্রকে থাপ্পড় মারল, ভাবা যায়। নীলা বলল, একদম ঠিক হয়েছে, তোদের কি দরকার ছিল মেয়ের পিছনে লাগার? রাজ বলল, দেখ তো মনে হচ্ছে হেভি বড় লোক। আকাশ বলল, আমারও তাই মনে হচ্ছে, যেমন সুন্দরী তেমন সাহসী আর তেমন জেদি। নীলা বলল, আমার মনে হয় রুদ্রের জন্য ওই মেয়েই বেস্ট হবে। হৃদি বলল, তোরা একটু বেশি বেশি বলছিস না? আগে দেখ রুদ্র ওর সাথে কি করে, তারপরে না হয় এসব ভাববি। ঠিক তখনই রুদ্র গেট দিয়ে বাইক বাইক নিয়ে ঢুকে আর হৃদিদের কাছে আসে। রুদ্র বলে, কিরে, আমাকে কি আজকে বেশি সুন্দর লাগছে নাকি যে সব মেয়েরা আমাকে দিকে তাকিয়ে আছে? হৃদি বলল, তোমাকে সবসময় সুন্দর লাগে। রুদ্র বলে, যাই হোক, ক্লাস আছে না। আকাশ বলল, চল যাই। রুদ্র বলল, তোরা যা, আমি একটু আসছি। রাজ বলল, তুই আবার কই যাবি? রুদ্র বলল, একটু হিসেব যে বাকি আছে একজনের সাথে। চোখ মুখ শক্ত করে নীলা বলল, আচ্ছা যা, কিন্তু তাড়াতাড়ি আসিস। রুদ্র বলল, অন্যদিকে আমি ক্লাসে ঢুকে একটা মেয়ের পাশে গিয়ে বসলাম। মেয়েটি বলল, হাই, আমি রুষা। আমি বললাম, আমি ফারিয়া। রুষা বলল, তুমি কি নতুন? আমি বললাম, তুমি অবশ্যই নতুন। রুষা বলল, আমি বললাম, তা তোমার পরিচয়? রুষা বলল, আমার যে পরিচয়টা দিলে তুমি চিনবে ওইটাই দিচ্ছি। কালকে তুমি যেই ছেলেটাকে থাপ্পড় মেরেছ ওই রুদ্র খানের বোন আমি। আমি বললাম, ও আচ্ছা। রুষা বলল, কালকের জন্য আমি ভাইয়ের পক্ষ থেকে সরি বলছি, আসলে ছোটোবেলা থেকে ভাইয়া এমন রাগী স্বভাবের। আমি বললাম, আচ্ছা বাদ দাও। রুষা বলল, এবার তোমার সম্পর্কে কিছু বলো। আমি বললাম, আমার মা বাবা কেউ নেই, আমি আর আমার 2 ভাই নিয়ে আমাদের পরিবার। রুষা বলল, ও সরি, আচ্ছা আজকে থেকে আমরা ফ্রেন্ড। আমি বললাম, তা কথা বন্ধ করো, এখনই স্যার চলে আসবে। রুষা বলল, এটা কিন্তু ঠিক না, আমরা যেহেতু ফ্রেন্ড তাহলে তুমি করি কেন, তুই করি বলো। আমি বললাম, ওকে তুই, এবার চুপ কর। আমি রুষাকে আমাদের লন্ডনে থাকার ব্যাপারে বলি নাই, কারণ আমি এখানে একটা বিশেষ কাজে এসেছি, যে কাজটা একটা গোপনীয় কাজ। আমি এসব ভাবতেছি আর দেখলাম প্রিন্সিপাল আর রুদ্র আমাদের ক্লাসে এলেন। রুদ্র আমাকে দেখে অবাক হয়ে তাকিয়ে আছে, কিন্তু পরক্ষণে কিছু একটা চিন্তা করে চোখ মুখ শক্ত করে রাগে চোখে আমার দিকে তাকায়। আমি বুঝতে পারলাম যে রুদ্র সাহেব কালকে থাপ্পড়ের প্রতিশোধ নিতে এসেছে। প্রিন্সিপাল বলল, আজকে তোমাদের ক্লাস রুদ্র নিবে, কারণ আজকে টিচার্স ডে, আর এই দিনে সব সিনিয়র ভাই বোনরা জুনিয়রদের ক্লাস নেয়, তাই আজকে তোমাদের ক্লাস রুদ্র নিবে। সবাই তো খুশিতে শেষ, শুধু আমি ছাড়া, কারণ আমি জানি রুদ্রের মাথার মধ্যে কিছু একটা চলছে। আমি আর কিছু না বলে ক্লাসে মনোযোগ দিলাম। প্রিন্সিপাল চলে গেলেন আর রুদ্র আমাদের ক্লাস নিতে লাগলেন, কিন্তু ক্লাসের আগামাথা আমি কিছুই বুঝতে পারলাম না। শুধু আমি কেউই কিছু বুঝতে পারে নাই। হঠাৎ রুদ্র আমার কাছে এসে আমাকে বললেন, রুদ্র বলল, এতক্ষণ আমি যা পড়ালাম তা সব আমাকে বুঝাও। আমি তো হা করে আছি, কারণ আমি কিছুই বুঝি নাই, কিন্তু এটা বুঝতে পারছি যে রুদ্র এসব ইচ্ছা করে করছে প্রতিশোধ নেওয়ার জন্য। রুদ্র বলল, কি হলো বলো। আমি কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে আছি। রুদ্র যেন এটারই অপেক্ষায় ছিল। রুদ্র এবার ঠাস করে আমার গালে একটা থাপ্পড় দিল। থাপ্পড়টা এত জোরে ছিল যে আমার ঠোঁট পর্যন্ত কেটে গেল। রুদ্র বলল, এটা তোমার শাস্তি। এই বলে চলে গেল। ক্লাসের সবাই আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। আমার রাগের জেরে আমি ক্লাস থেকে বের হয়ে গেলাম। বারান্দায় গিয়ে দেখি বাইরে বৃষ্টি হচ্ছে। আমি রাগে চোখের সব কিছু অন্ধকার দেখছি। আমি কিছু না ভেবে মাঠের মাঝখানে গিয়ে এই শীতের মধ্যে বৃষ্টিতে ভিজতে লাগলাম আর কাঁদতে লাগলাম।
কারণ আমার রাগ কমানোর কোনো উপায় খুঁজে পাচ্ছি না। ভিজতে ভিজতে আমার মনে হলো আমার কাছে সব কিছু অন্ধকার লাগছে, কিন্তু আমার মনে হচ্ছে কারা যেন আমার দিকে দৌড়ে আসছে। আমি আর কিছু দেখলাম না, অজ্ঞান হয়ে গেলাম। আমার বৃষ্টিতে ভিজা মানা, কারণ আমি নাকি ছোট থাকতে পানিতে ডুবে গিয়েছিলাম, যার ফলে আমার ব্রেনে কিছু পানি থেকে যায়, আর সেই জন্য আমি পানিতে বেশিক্ষণ থাকতে পারি না। কিন্তু আজকে রাগ কমানোর জন্য আমি বৃষ্টিতে বসে কান্না করি, আর সেটা আমার ব্রেনে এফেক্ট করে, আর আমি অজ্ঞান হয়ে যাই। চোখ খুলে আমি নিজেকে হসপিটালে আবিষ্কার করলাম। দেখি পাশে রুষা আর মেহেক দাঁড়িয়ে আছে। মেহেক হলো আমার আর রুষার নিউ ফ্রেন্ড। খেয়াল করে দেখলাম আমার হাতে স্যালাইন লাগানো, গায়ে হসপিটালের পোশাক। আমি বললাম, আমি এখানে আসলাম কি করে? রুষা আর মেহেক কিছু না বলে আমার দিকে রাগের দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি বললাম, আরে কিছু বলবি তো, কি হয়েছে? রুষা বলল, তুই কেন বৃষ্টিতে ভেস্তে গেলি? কান্নার সুরে বলল। মেহেক বলল, তুই জানিস আমাদের কত চিন্তা হচ্ছিল তোকে নিয়ে। আমি বললাম, আরে বাবা আমি ঠিক আছি। রুষা বলল, তা তো দেখতেই পারছি। আমি বললাম, আচ্ছা আমাকে এখানে আনলো কে? রুদ্র বলল, আমি ছাড়া আর কে আনবে? রুদ্রকে দেখা মাত্র আমার মাথায় রক্ত উঠে গেল। আমার মনে হচ্ছে আমার মাথাটা ফেটে যাবে। আমি বললাম, রুষা ওনাকে যেতে বল। রাগে কাঁপতে কাঁপতে বললাম। রুষা বলল, আমার কথাটা শোন। আর কিছু বলার আগেই আমি বেডের পাশে থাকা গ্লাসটা ছুঁড়ে মারলাম দেয়ালে, তারপর চিৎকার করে বললাম, প্লিজ আপনি যান। রাগে আমার চোখ মুখ লাল হয়ে গেল। আমি চোখে অন্ধকার দেখতে লাগলাম, তারপর আবার অজ্ঞান হয়ে গেলাম। আমি অজ্ঞান হয়ে যাওয়াতে রুদ্র তাড়াতাড়ি ডাক্তারকে ডেকে নিয়ে আসলো। ডাক্তার এসে আমাকে দেখতে লাগলো। ডাক্তার বলল, মাথায় অতিরিক্ত চাপের ফলে আবার অজ্ঞান হয়ে গেছে। ও মনে হয় ছোটবেলায় কোথাও ডুবে গিয়েছিল, যার কারণে ওর ব্রেনের মধ্যে কিছু পানি ঢুকে আছে, তাই পানিতে বেশিক্ষণ থাকলে অজ্ঞান হয়ে যায়। আর ওর অতিরিক্ত রাগ আর জেদ। একটা মেয়ের এত রাগ আর জেদ আমি কখনো দেখিনি। ছোট থেকেই খুব আদরে বড় হয়েছে, তাই মনে হয় এত রাগ আর জেদ। ওর পরিবারে কে কে আছে, আর ও এই শীতের মধ্যে বৃষ্টিতে ভিজেছে কেন? রুষা বলল, ওর মা বাবা নেই, ও আর ওর বড় দুই ভাই নিয়ে ওর পরিবার। মেহেক বলল, ডাক্তার বলল, তাহলে ওর ভাইয়াদেরকে খবর দিন। রুষা বলল, আমরা আর কিছুই জানি না। ওর ভাইয়ারা কোথায় থাকে আমরা এসব কিছুই জানি না। ডাক্তার বলল, কিন্তু ও ভিজলো কি করে? তারপর রুষা আর মেহেক ডাক্তারকে সব খুলে বলল। ডাক্তার বলল, আমি যা বলেছিলাম, ওর রাগ অনেক বেশি, আর রাগ উঠলে ওর আর কিছু খেয়াল থাকে না, রাগের বশে ও এমন করেছে। রুদ্র বলল, এখন কি করব? ডাক্তার বলল, এখন আর কিছু করতে হবে না, একটু পরে ওর জ্ঞান ফিরে আসবে, কিন্তু ওর রাগ কমানোর চেষ্টা করুন। এই বলে ডাক্তার চলে গেল। রুষা রুদ্রের কাছে গেল। রুষা বলল, সব তোর জন্য হয়েছে। রুদ্র বলল, যা হয়েছে হয়েছে, আমি তো ওকে হসপিটালে নিয়ে এলাম, তাই শোধবোধ হয়ে গেছে। মেহেক বলল, ভাইয়া সব কিছুতে তুমি এমন করো। রুদ্র বলল, আমি কি করলাম? আমি কি জানতাম ওই মেয়ের এত রাগ? রুষা বলল, হয়েছে, এবার যা, আমি মাকে বলবো ওকে একবার দেখে যেতে। রুষা আর রুদ্রের মা কথা খান একজন ডাক্তার, আর এটা ওদের হসপিটাল। রুদ্র বলল, আমি তাহলে যাই। রুষা বলল, যা। রুদ্র চলে গেল। রুদ্র বলল, বাবারে বাবা, এইটুকু মেয়ের কত জেদ, তাতে কি ওর এই রাগ জেদ আমি কমাবো? মনে মনে বাঁকা হেসে বলল। আবার জ্ঞান ফিরলেন আমি দেখি আমার পাশে রুষা, মেহেক আর একটা মহিলা ডাক্তার দাঁড়িয়ে আছে। আমি বললাম, উনি কে? মহিলাকে দেখিয়ে। রুষা বলল, উনি আমার মা। আমি বললাম, আন্টি কেমন আছেন? কথা বলল, ভালো। তুমি কেমন আছো মা? আমি বললাম, ভালো। আচ্ছা শোনো না, আমি আমার বাড়িতে যাব, প্লিজ প্লিজ। কথা বলল, আচ্ছা চল আমি তোমাকে পৌঁছে দিই। আমি বললাম, না লাগবে না আন্টি, আমার গাড়ি আছে, আমি চলে যেতে পারবো। কথা বলল, আর কোনো কথা না, আমি তোমাকে পৌঁছে দেব। আমি আর কিছু বললাম না। আমি আর আন্টি গাড়িতে উঠে আমার বাড়ির সামনে চলে আসলাম। আমাকে গাড়ি থেকে নামতে দেখে কয়েকটি গার্ডস আমার কাছে ছুটে আসলো। আমি তাদেরকে সাইড হতে বললাম। আমি বললাম, আন্টি চলো ভিতরে চলো। কথা বললো, না মা আজকে না। আমি বললাম, আমি তোমার কথা শুনেছি, তাই তুমিও আমার কথা শুনবা, আমি আর কিছু জানি না। কথা বললো, আচ্ছা চলো।
আমি আর আন্টি ভিতরে গেলাম। আমরা ভিতরে যেতে রহিম চাচা আর চাচি আমার দিকে ছুটে আসলো। রহিম চাচা বলল, আম্মা তুমি এতক্ষণ কই আছিলা? আমরা কত টেনশনে আছিলাম। চাচি বলল, হ মা। আমি বললাম, আমি ঠিক আছি। আর তোমরা ভাইয়াদের কিছু বলো নাই তো? রহিম চাচা বলল, না, কিন্তু উনি কে আম্মা? আমি বললাম, উনি আমার নতুন। কথা বলল, বাহ, তোমার বাসাতে তোমার জন্য তো মানুষ আর গার্ডস আছে। আমি বললাম, আসলে আমার ভাইয়েরা লন্ডন থাকে, তাই আমার জন্য এত লোক। আসলে আমি একা থাকি তো তাই। কথা বললো, ও আচ্ছা। আমি বললাম, রহিম চাচা কিছু নাস্তা বানাও। কথা বললো, না মা, আমি আরেকদিন আসবো, আজ আসি। আমি বললাম, আসবে তো? কথা বললো, মা, আসবো। এই বলে মুচকি হেসে চলে গেল। আমিও খেয়ে দিয়ে আমার রুমে এসে শুয়ে গেলাম। রাত 3:30। আমার মনে হলো কেউ আমাকে জড়িয়ে ধরে কাঁদছে। আমি আজকে চোখ খুলে তাকালাম, দেখলাম একজন কালো হুডি পরা লোক আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। লোকটার মুখ দেখা যাচ্ছে না, কিন্তু চোখগুলো দেখা যাচ্ছে, লাল লাল চোখগুলো জ্বলছে। আমি চিল্লাতে যাব তার আগে লোকটা আমার মুখ চেপে ধরেছে। লোকটি বলল, চিল্লাচ্ছ কেন? আমি বললাম, কে আপনি আর আমার এখানে কি? ভয় পেয়ে লোকটি বলল, বাহ, তুমি ভয়ও পাও? অবাক হয়ে বলল। আমি বললাম, কই, কী বলেছে আমি আমি ভয় পাই? লোকটি বলল, এত রাগ কেন তোমার ময়না পাখি? গম্ভীর সুরে বলল। আমি বললাম, তাতে আপনার কি? লোকটি বলল, আমারও তো সব। তুমি আজকে কেন ভিজতে গেলে? তুমি জানো তোমার এই অবস্থা দেখে আমার কত চিন্তা হচ্ছিল। এই বলে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আমি বললাম, আপনি কাঁদছেন? লোকটি বলল, কোনো কথা না, ঘুমাও এখন। আমি বললাম, কিন্তু? লোকটি বলল, কোনো কিন্তু না, এখন ঘুমাও, ধমক দিয়ে বলল। আমি বললাম, শালা উগান্ডা কুত্তা আমার ধমক দেয়, কিন্তু আমি এই লোকটাকে এত ভয় কেন পাচ্ছি? কোনো রাগও আসছে না এই লোকটার উপর, কেন? লোকটি বলল, আমাকে ভালোবাসো তাই, এবার ঘুমাও। আর একটা কথাও মনে মনে বলবা না, আমি কিন্তু সব শুনতে পাই। আমি অবাক হয়ে তাকিয়ে থেকে লোকটার বুকে ঘুমিয়ে গেলাম। লোকটা বলল, তুমি আমার মন ভালো করার ওষুধ ময়না পাখি। তোমাকে কষ্ট দিব, আমি আদরও করব আমি। এই বলে আমার কপালে একটা চুমু দিয়ে আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল।